ব্যাক বাগেরহাটের বাঘিনী ভ্লগস। তোমরা সকল কিরাম আছো ভাই বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাদের সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। আজ কয়েকদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর হচ্ছে, কারণ বর্ষাকাল পুরো পড়েই গেছে। আষাঢ় মাস পড়ে গেছে। আষাঢ় মাস তো আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল। আষাঢ় মাস মানে বর্ষাকাল আরম্ভ হয়ে গেল। এখন সাধারণত 2-1 সময় বৃষ্টি থাকবে না, আর 2-1 সময় রোদ উঠবে, আর প্রায় সময় অঝোর ধারায় ঝরবে। মানুষ একদম বৃষ্টির চোটে অতিষ্ঠ হয়ে যাবে। বাইরের দিকটা দেখো, ওই সকাল সকালে একটু উঠে ভাবলাম যে ফাঁকা হয়েছে, ছাদেরতে যাই দেখি একটু বৃষ্টি হচ্ছে না, আবার একটু পরে নিচে এসে দেখি যা তাই বৃষ্টি পড়ে গেছে। আষাঢ় মাসে কাঁঠালের সাথে ইলিশের সাথে একটা সম্পর্ক আছে, কারণ প্রায় সময় দেখা যায় যে ইলিশটাও বেশি চলতেছে প্রত্যেক বাড়ি বাড়ি, আর কাঁঠালও থাকে প্রায় সময়, বিশেষ করে এই আষাঢ় মাসে। আষাঢ় মাসের পুরো আষাঢ় মাস আর শ্রাবণ মাসের অর্ধেক এই সময় কিন্তু বড় বড় ইলিশ পাওয়া যায়। বিশেষ করে আমাগো বাগেরহাটের দিক সব জায়গায় পাওয়া যায়। বাগেরহাটের দিকের মানুষ সারা বছর ইলিশ মাছ খাক বা না খাক, এই আষাঢ় শ্রাবণ মাস হলে প্রত্যেক বাড়ি বাড়ি, প্রত্যেক আর কি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, ধনী গরিব সবার বাড়ি বাড়ি প্রচুর ইলিশ মাছ খাওয়া হতো। আমাকে ওই জায়গার বাদালের হাট, একটা হাটের নাম আছে বাদালের হাট। বাদাল হচ্ছে আমাকে ইউনিয়নের নাম। ওই ইউনিয়নে যে হাট বসে প্রত্যেক সপ্তাহে, সেই বাদালের হাটে জোড়া ইলিশ, একহালি ইলিশ, এমনভাবে ইলিশ মানুষ কিন্তু এখনই আবার সেরকম নেই, যেমনও দাম বেশি আর ওরকম প্রচুর পরিমাণে মানুষ আর কি কিনতে পারেও না, আর ওই প্রচুর পরিমাণে আসেও না। কিন্তু আমার বাবা যে সময় আনতেন, মানে আর কি বাবা ছিলেন, আজ থেকে 30 বছর আগের কথা করছি ভাই ডিউটিরা, তা 30 বছর আগে ওই সময় বড় বড় ইলিশ যাদের সামর্থ্য আছে যেমন, তারা সেরকম জোড়া ইলিশ ছাড়া কেউ কিনতো না, সর্বনিম্ন 1 জোড়া এরকম কিনতো যে সময় এই আষাঢ় শ্রাবণ মাসে মেলা ইলিশ উক্ত হাটে। তা ওই সময় বড় বড় ইলিশ এনে এই যে ইলিশির এই তোমরা যে রেসিপিটা বানাচ্ছি দেখতেছো, এই ইলিশির রেসিপিটা দুধ মান কচুর পাতায় মোড়াইয়ে ভাতে ভাপ দেয়া এই রেসিপিটা, মানে আর কি সব মশলা মাখাইয়ে আধা ঘন্টা রেখে দিয়ে তারপরে হচ্ছে এই কচু পাতায় করে মোড়াইয়ে ভাতে ভাপ দিতে হবে। এই যে প্রত্যেক ঘরে ঘরে খুব জনপ্রিয় খাবার আমাকে বাগেরহাটের। এটা এক কথায় বলা যায় বাগেরহাটের মানে আঞ্চলিক খাবার। সব জায়গায় ইলিশ ভাপা হয়, এক এক জায়গায় এক এক ধরনের, কিন্তু আমাকে বাগেরহাটে এই ভাপানো, এই কচু পাতায় ভাপানো ইলিশটা খুব প্রচলিত এবং টেস্টও দারুণ। কচু পাতাটা আর একটু ছোটো থাকলে ভালো হতো, অবশ্য একটু বেশি বড় হয়ে গেছে, মানে আর কি বেশি বয়স হয়ে গেছে, আর একটু কচি মোড়ানো থাকলে ভালো হতো। আমার মা আরও কচি মোড়ানো ছোটো ছোটো থাকতি, মানে আর কি মোটে কচি থাকতি, সেই সময় সেইগুলো তুলে তুলে এনে তারপরে এই কাজটা করতো আর কি, এই মাছগুলো দিয়ে এভাবে। কিন্তু হচ্ছে এই কচু পাতাটা যদি ভালো জাতের হয় সমস্যা নেই, ভালো জাতের হলেই পারে একটু পাতা যদি মেলেও যায় তাতে সমস্যা হয় না। আর যদি চুলকানো জাত হয়, গলা চুলকানো জাত, মানে ছায়া জায়গার, রোদের জায়গায় হলেই গলা চুলকায় না। আর যদি ছায়া জায়গার কচু গাছ হয়, বেশি রোদ লাগে না, ওই জায়গার কচু গাছে হচ্ছে গলা চুলকায়। যাই হোক, কেমন জানি না, এটা হচ্ছে আমার ছেলেতে আইটে দিচ্ছে। এই কচু পাতা মোড়ানো কচু পাতা আমাকে নিচেই আছে, আমাকে ওই আমরা যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়ের ঘরের পিছনেই আছে। ওই জায়গায় অবশ্য রোদ পড়ে প্রচণ্ড, সেই রোদের জায়গার গাছ। অনেক কিছু কৃষি ওই জায়গায় আর কি করে বাড়িওয়ালারা, এরকম কচু গাছ আছে, অন্য অন্য লাউ গাছ আছে, তারপরে আবার শিম আছে, নানা রকমের শাক সবজি এগুলো আর কি চাষ করে। ওই জায়গা থেকে আমার ছেলে নিয়ে আসছে নিচে থেকে, আমাকে বিল্ডিংয়েরই নিচে। এখন এইগুলো আমি হচ্ছে মোড়ায়ে সবগুলো এইভাবে একসাথে করে তারপরে পলিথিনে দিয়ে দেব, ভালো সুন্দর করে মোড়াইয়ে দেবো এমনভাবে যে কোনোভাবে যেন ভাতের মধ্যে দিলি ভাতের মার ভিতরে না ঢুকে যায়। আর এইভাবে ভাতে যে ভাপ দিতে হয় যে মাছগুলো, সেই ভাতে ভাপ দেওয়া মাছগুলোর জন্য যাতে জল না ঢোকে, সেজন্য হচ্ছে ভাতটার জল এমনভাবে দিতে হয় বসা ভাতের মতন, যাতে অনেক মার গালানো না লাগে। বসা ভাত হলেও ভালো হয়, আর যদি বসা ভাত নাও হয়, আমি যদি আড়ি বুট দিই তাতে সামান্য মারও যদি পড়ে, যে আমার জলটা এমনভাবে পরিমাণ মতন দিতে হবে ভাতে, যাতে আমার অনেক মার না হয়। একটু লবণ আর একটু তেল উপর দিয়ে আমি দিয়ে দিলাম, কারণ আমি আরেকটু দেওয়ার দরকার ছিল, মাছে দেওয়া ছিল যা, তারপরে আরেকটু দেওয়ার ছিল ভুলে গেছি, ওই জন্য উপর থেকে আরেকটু দিয়ে দিলাম তেল আর লবণ। এবার সুতা দিয়ে ভালো করে পেঁচায় এমনভাবে দিছি এই যে ভাত আমার অর্ধেক হয়ে গেছে, মানে বলক এসে গেছে। এই ভাতের মধ্যে আমি এইবার দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দেবো,
এই ভাতটা হচ্ছে যদি অনেক মানুষের খাওয়ার ভাত হতো তাহলে ভালো হতো। অনেক মানুষের খাওয়ার ভাত হলে পরে ওই সময় আমাকে বাড়ি দিতে হচ্ছে অর্ধেক গামলার ভাত এরকমের উঠে ভাতের হাঁড়ি থেকে গামলার মধ্যে অর্ধেক পাতাইয়ে আবার উপর থেকে আর এক অর্ধেক দিয়ে গামলায় দিয়ে দিত, তাতেই সিদ্ধ হয়ে যেত। এবার আমি উঠে এনেছি। এবার চলো দেখা যাক যে কেমন হলো সিদ্ধ টিদ্ধ। একটা দুটি বলক আসলেই ভাতে, তারপর আমি দিয়ে দিছি। তারপর ভাতটা ফুটে গেছে, সেই পর্যন্ত রয়েছে আস্তে আস্তে দিয়ে, কারণ মার তো কমায় দিছি। তারপরে হচ্ছে একটু বুট দিয়ে এবার উঠে নিলাম। এবার সুতাটা আমি কেটে ফেলে দিয়ে ভিতর থেকে বাইর করে নেব। তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে সুতা দিয়ে পেঁচানো রয়েছে, ওই সুতাগুলো মিশে যাবে, খাওয়া হয়ে যাবে। কিন্তু না, ওই সুতাগুলো পেঁচানো থাকলে কী হবে, সুতাগুলো টান দিলেই সব সুতা আস্তে আস্তে উঠে চলে আসবে, কোনো সুতা এর সাথে থাকবে না। সব সুতাই আমি দেখবা যে গোছায় ফেলে দিচ্ছি। যদি তোমরা মনে করো যে সুতায় এরকমের দিলিভারে পেঁচায় যাবে বা ভাতে থেকে যাবে, সেরকম সন্দেহ করার কোনো কারণ নেই। প্রত্যেকটা সুতাই ধরলেই টান দিয়ে উঠে আসবে, কারণ সিদ্ধ হয়ে গেছে। এই যে কচু পাতা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন এই সুতা দিয়ে যে সময় একটা মাছ বের করবো, সুতাটা টান দিয়ে উঠে ফেলবো, সব সুতাই চলে আসবে। এই দেখো সুতা, ওই সুতা করছি, ওই কচু পাতা কি সুন্দর গলে গেছে, একদম মিহি হয়ে গেছে। এই যে বাইরে এখনও ঝরতেছে, মানে আষাঢ়ের বাদল নামে নদী ভর সেরকম একেবারে চারিদিক ওই ডুম্বুর হয়ে গেছে, ভর হয়ে গেছে, নদী ভর হয়ে গেছে। বিল্ডিংয়ের সাথে হচ্ছে নদী তো না, খাল। এবার আমি একটু তোমাকে খাইয়ে দেখাই কেমন হয়েছে আমার মাছ, মানে আর কি ভাপানো, কচু পাতায় মাছ ভাপানো। একটু এরকম করে একটু তেল ঝোল একটু যা আছে এগুলো দিয়ে নিয়ে তারপরে ওই কচু পাতার সাথে মশলাটা মাখায় নিয়ে এত সুন্দর টেস্ট লাগে। তোমরা যদি খেয়ে দেখো একবার তাহলে বুঝতে পারবা। খেয়ে না দেখলে একবার যদি ট্রাই না করো তাহলে তো বুঝতে পারবা না যে আসলেই কি হেভি টেস্টি, নাকি আমি গল্পর মতো বানায় বলে যাচ্ছি। এই যে সুতাটা পুরোটাই কিন্তু আমি পেঁচায় উঠে নিচ্ছি, সুতা কিন্তু এর মধ্যে আর নেই। এবার কচু পাতাটা আমি আলাদা করে ফেলে তারপরে একটু মানে আর কি কচু পাতাটা মিহি করে নিয়ে তারপর ভাতটা মাখাবো। এই যে মাছ ভাপানোটা, এই মাছ ভাপানোটা যদি তোমরা যেদিনকে খাবা বানাইয়ে, সেদিনকে অন্য আর যা পদ থাকবে এর সাথে, মনে করো যে দুপুরবেলা নানান রকমের পদ করা হয়, আরও অন্য পদ থাকে সাথে, কিন্তু এই পদটা খাওয়ার পরে অন্য কোনো ইচ্ছে করে না যে সেই পদটা আবার খাই। মানে এত টেস্টি হয়, এইটাই খেতে ইচ্ছে করে শুধু, এত দারুণ হয়। তোমরা আর কি খেয়ে না খালি বুঝবা না যে কীরকম দারুণ হয়। দেখো মাছগুলো কীরকমের গলে গেছে সিদ্ধ হয়ে, আর মানে কচু পাতাগুলোও গলে গেছে। দারুণ সুন্দর একটা টেস্টি খাবার, বর্ষাকালে খুব চলে। আমাকে বাগেরহাটের দিক সবাই এটে মানে খুব আর কি, বিশেষ করে জামাইজন যদি আসে, মেয়ে জামাই বা বিশেষ কোনো আপ্যায়ন করার লোকজন, তাকে এই পদটা করে শখ করে সবাই খাওয়ায়, যে মুখরোচক করে মন তৃপ্তি করে এই পদটা সবাই পছন্দ করে। খুব ভাল লাগে, আমার কাছেও ভাল লাগে। আবার যারা খায় তারা কেউ আজ পর্যন্ত ভালো লাগেনি এরকমের আর কি কেউ রিভিউ দিইনি এই পদটার জন্য। কচু পাতায় ইলিশ মাছ ভাপা, এইভাবে চিংড়ি মাছও ভাপানো যায় একইভাবে, আর ইলিশ মাছটাও আর কি এইভাবে ভাপালি খুব দারুণ হয় খাতি। তা তোমাকে এই যে ইলিশ মাছ ভাপাটা করলাম, কেমন লাগলো জানাইও আমারে। তা আজকের ব্লগ এই পর্যন্ত। বাইরে বন্ধুরা, তোমরা সকলে ভালো থাও, সুস্থ থাও, সকল ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে। আর বাইরের দিক দেখো এখনও অঝোর ধারায় ঝরছে, কোনো সময় বা হালকাভাবে, কোনো সময় জোরালোভাবে। এইটা হচ্ছে আষাঢ় মাসের নমুনা, যে হালকা জোরালো কিন্তু চলতেই থাকে, কোনো সময় নিখুঁটি হয় না। বিশেষ করে যাগো ছোটো ছোটো বাচ্চা কাচ্চা আছে, তাকে নিয়ে হচ্ছে তাগো কাটা কাপড় শুকনো সব কিছু নিয়ে